গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মা বাবা ভাই বোন। আজ তৃতীয় পর্ব। আমাদের আজকের এই এপিসোডে প্রাপ্তবয়স্কদের কিছু কন্টেন্ট আছে। এই ব্যাপারটা একটু ছোট্ট করে সতর্ক করে দিতে চাই গল্প শুরু করার আগে। শুরু করছি তৃতীয় পর্ব। বউবাজার স্ট্রিট পেরিয়ে খানিকটা এগিয়ে বাঁ দিকে রাস্তায় রিকশাটা থামল। এই পাড়াও পুরোপুরি অন্ধকার। একটা বাড়ির দরজা দিয়ে ঢুকে তিমির ফস করে দেশলাই কাঠি জেলে বললেন, 3 তলায় উঠতে হবে, সিঁড়ি দিয়ে, খুব সাবধানে। মোট 5টা দেশলাই কাঠি জ্বালতে হলো। এর মধ্যে একবার হোঁচট খেল জাপানি, কিন্তু তিমির তাকে ধরবার জন্যে হাত বাড়ালেন না, বরং হাসলেন। 3 তলায় ঠিক সিঁড়ির মুখোমুখি ঘরখানায় মোম জেলে 12-14 জন নারী পুরুষ বসে আছে। তিমির ঢুকে বললেন, আমার ঠিক 5 মিনিট লেট, কিন্তু এই অন্ধকারের মধ্যে কি করে কি হবে? কেউ একজন বলল, খানিকক্ষণ অপেক্ষা করে দেখা যাক, আধ ঘন্টার মধ্যে আলো না এলে এর মধ্যেই রিহার্সাল দিতে হবে। একটু চা খাওয়া গেলে মন্দ হতো না। ওপর থেকেই একজন জানলার কাছে দাঁড়িয়ে হাঁক দিল, এই হাবলু, 15টা চা। ঘরের চেয়ার টেবিল কিছু নেই, ঢালাও শতরঞ্জি পাতা। নিজের পাশের জায়গাটা থাবড়ে তিমিরদা জাপানিকে বললেন, বসো। দেখো, এই মেয়েটিকে জোর করে ধরে আনলুম, কিছুতেই আসতে চায় না। একটা মেয়ে বলল, আপনি আসুন না ভাই, একটা রোলের জন্য আমাদের নতুন নাটকটা আটকে আছে। জাপানি বলল, আমি আগে কোনোদিন করিনি। আমরাও কেউ আগে করিনি, সবার সঙ্গে মিলেমিশে শুরু করলেই ভয় ভেঙে যায়। তিমির দাশগুপ্ত বললেন, আমরা তোমাকে শিখিয়ে নেব। অবশ্য সকলকে দিয়ে অভিনয় হয় না। কয়েকদিন চেষ্টা করার পর যদি সত্যি দেখি তোমার হচ্ছে না, তাহলে কি আর তোমাকে জোর করে ধরে রাখব? একটু থেমে তিনি আবার বললেন, আমাদের এই নাটক সাধারণ আমোদ প্রমোদের জন্য যে নয়, সেটা তোমার আগে বোঝা দরকার। এইসব নাটকের মাধ্যমে আমরা একটা সোশ্যাল মুভমেন্ট করতে চাই। দেশের প্রকৃত ছবিটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। দেখো, এখানে যারা এসেছেন সবাই অফিসে টফিসে কাজ করেন, সারাদিন খাটাখাটুনির পরও এখানে আসেন। রিহার্সেলে আসার ট্রাম বাস ভাড়া নিজেদের দিতে হয়। স্টেজ করার সময়ও প্রত্যেককে কিছু কিছু দিতে হয়। বিনিময়ে কিন্তু কিছুই পাবার আশা নেই। গ্রুপ থিয়েটারে কোনো আর্থিক লাভ নেই, তবে সবচেয়ে বড় লাভ হলো একটা কনস্ট্রাকটিভ কিছু করার ফিলিং। 100টা বক্তৃতা করে যে কাজ হয়, তার চেয়ে বেশি কাজ হয় একটা নাটকের মধ্যে দিয়ে জীবন্তভাবে বক্তব্য ফুটিয়ে তুলতে পারলে। তারপর চা এসে গেল, এবং আধ ঘন্টা পার হবার পরও আলো না আসায় শুরু হলো রিহার্সাল। অন্ধকারের মধ্যে বসে বসেই শুধু সংলাপ। একটু পরে জাপানি ফিসফিস করে তিমিরকে বলল, আমাকে এবার যেতে হবে। আরেকটু বসো। জাপানির অবশ্য যেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে খুব। কোনোরকম ইয়ার্কি চ্যাংড়ামি নেই। এরা প্রত্যেকেই দারুণ সিরিয়াস অনুশীলন করছে খুব মন দিয়ে। তিমির একজনকে একটা বাক্য 10 বার বলতে বললেন। সে ঠিক বলে গেল, কোনোরকম বিরক্তি প্রকাশ না করে। বাড়ির বাইরের এরকম সুন্দর পরিবেশে যেন একটা মুক্তির টাটকা বাতাস আছে। বাড়িতে শুধু একটা একঘেয়ে জীবন। হঠাৎ আলো জ্বলে উঠতেই একটা আনন্দের কলরল উঠল, শুধু এই ঘরের মধ্যেই নয়, রাস্তাতেও। আলোতে সবাইকে ভালো করে দেখল জাপানি। 3 জন মহিলা, 11 জন পুরুষ, প্রত্যেকে জাপানির দিকে তাকিয়ে আছে। তিমির দাশগুপ্ত জাপানিকে বললেন, এবার তুমি একটু ওঠো তো, তোমাকে একটু ট্রায়াল দিই। জাপানিকে উঠে দাঁড়াতেই হলো। তোমার একটি গ্রামের মেয়ের ভূমিকা। স্ক্রিপ্টটা তোমাকে পড়তে দেব, তারপর পুরো রোলটা বুঝিয়ে দেব। প্রথমে তুমি ঘরের এ কোণা থেকে ও কোণা পর্যন্ত একবার হেঁটে যাও। জানো তো, শহরের মেয়ে আর গাঁয়ের মেয়ের হাঁটার ধরন সম্পূর্ণ আলাদা, সেই কথাটা ভেবে। জাপানি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। একটি মেয়ে বলল, লজ্জা করলে চলবে না, জোর করে লজ্জা ভাঙতে হবে। তিমির দাশগুপ্ত সেই মেয়েটিকে বললেন, প্রভাতী, এর শাড়িটা একটু ঠিক করে দাও তো, গ্রামের মেয়েরা যেরকমভাবে শাড়ি পরে। মেয়েটি উঠে এসে জাপানির আঁচলটা নিয়ে গাছকোমর বেঁধে দিয়ে বলল, হাঁটুন। আচ্ছা, আমি একবার দেখিয়ে দিচ্ছি। মেয়েটি ঘরের এপাশ থেকে ওপাশে হেঁটে গেল।
কোমরে একটা হাত দিয়ে। সেটা ঠিক গাঁয়ের মতন হাঁটা কিনা তা জাপানি জানে না। সে কবেই বা গ্রামে গেছে, আর কটাই বা গ্রামের মেয়ে দেখেছে। তবে এই মেয়েটির হাঁটা অন্যরকম। প্রতিবার পা ফেলার সময় একবার ডান কোমরটা উঁচু হয়, একবার বাঁ কোমর। তখনও জাপানি লজ্জা পাচ্ছিল বলে মেয়েটি তাকে একবার ধরে ধরেই হাঁটিয়ে নিয়ে গেল, তারপর ছেড়ে দিয়ে বলল, এবার নিজে করো। জাপানি এদিকে চলে আসতেই তিমিরদা বললেন, বাহ, এই তো অনেকটা হয়েছে। ঠিক আছে, এবার 2 লাইন সংলাপ বলতে হবে। আমাকে মেরে কেটে কুচি কুচি করে ফেলতে পারো, তবু আমি কিছুতেই তোমার ঘরে যাব না। এই কথাটাই পরপর 3 বার বলার পর তিমিরদা রীতিমতন আবেগের সঙ্গে বললেন, বাহ, ইন্টোনেশনটা অনেকটা কাছাকাছি হয়েছে। তুমি এত ভালো পারবে আমি তো ভাবতেই পারিনি। সকলের দিকে তাকিয়ে তিনি বললেন, একে দিয়ে আমাদের ভালোই চলে যাবে, তাই না? কি মনে হয়? সকলের মুখপাত্র হয়ে প্রভাতী নামের মেয়েটি বলল, প্রথম দিনেই যথেষ্ট ভালো করেছে, একটু শিখিয়ে নিলে ও খুব ভালো পারবে। জাপানির শরীরে রোমাঞ্চ হচ্ছে। এতজন মানুষ একসঙ্গে তাকিয়ে আছে তার দিকে, তার প্রশংসা করছে। সে নিছক তাদের বাড়ির বকুনি খাওয়া মেয়েই নয় শুধু, তার অন্য একটা গুণও আছে। আরও 2টি সংলাপ বলার পর তারা আরও প্রশংসা করল। তারপর তিমিরদা বললেন, তোমারা যেতেই হবে। কাল বাদ দিয়ে পরশু আসবে আবার, ঠিক 7টার সময়। এবার সিন 3, রতন আর মঞ্জু ওঠো। 8টা বেজে গেছে কখন। জাপানি এত দেরি করে কখনো বাড়ি ফেরে না। আজ কপালে আছে খুব এক চোট। তবু তার যেতে ইচ্ছা করছে না। রিহার্সাল চলছে পুরো দমে। জাপানি মুগ্ধ বিস্ময়ে দেখছে। সমস্ত সংলাপ এদের মুখস্থ, কেউ প্রম্পটিং করে না। প্রতিটি পদক্ষেপ মাপা, অথচ কি সাবলীল। নাটকের সংলাপ শুনলেও রক্ত চনমন করে ওঠে। একজন নারী লোলুপ অত্যাচারী জমিদারের ওপর গ্রামের সব লোক কিভাবে একজোট হয়ে প্রতিশোধ নেবে, তার কাহিনী। প্রভাতী একসময় তিমিরদাকে ডেকে নিয়ে জানলার কাছে দাঁড়িয়ে নিম্নস্বরে কি যেন বলতে লাগল। ভঙ্গিটা কোনো গোপনীয়তার নয়, কাজের কথার। অনেকক্ষণ ধরে কথা চলল। এদিকে রিহার্সাল হয়ে যাচ্ছে, কিন্তু জাপানি আর রিহার্সাল দেখছে না, ওদের দুজনের দিকে চেয়ে আছে। তিমিরদার পাশ ফেরা মুখখানি আরও সুন্দর দেখায়। একসময় জাপানি ভাবল, আমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তিমিরদা একবার এদিকে তাকাতেই সে বলল, আমি বাড়ি যাব। তিমিরদা বললেন, বেশ যাও, পরশু আবার এসো তাহলে। জাপানি হাতছানি দিয়ে ডেকে বলল, একবার শুনুন। তিমিরদা এগিয়ে আসতেই জাপানি দরজার বাইরে সিঁড়ির কাছে দাঁড়াল। পাশাপাশি কয়েকখানা ঘর তালা বন্ধ, বারান্দায় আলো নেই। তিমিরদা ওর কাছে এসে বললেন, কি? জাপানি নীরব দুঃখিত মুখখানা উপরে তুলল, অবিকল প্রেমিকার মতন ভঙ্গি। এখন তিমিরদার বোতাম খোলা বুকে সে আঙুল দিয়ে আঁকি বুকি কাটলেই দৃশ্যটা সম্পূর্ণ হয়। আপনি আমায় ক্ষমা করবেন, আমি এখানে আর আসতে পারব না। তিমিরদা দারুণ চমকে গিয়ে বললেন, কেন? আপনি বুঝতে পারবেন না, থিয়েটার করা আমার পক্ষে অসম্ভব। আমার বাবা সাংঘাতিক রাগী, তিনি কিছুতেই অ্যালাউ করবেন না। একবার যদি কোনো ক্রমে জানতে পারেন। তিমিরদা ভুরু কুঁচকে বললেন, কোনো ক্রমে জানতে পারেন মানে কি? থিয়েটার তো আর কোনো গোপন ব্যাপার নয়, পাবলিক স্টেজে হবে, কখনো পাবলিসিটি থাকবে। সেই জন্যই তো বলছি, আমার খুবই ভালো লাগছে অবশ্য, কিন্তু উপায় নেই, অসম্ভব। কেন তোমার বাবা রাজি হবেন না কেন? আমরা কি কোনো খারাপ কাজ করছি? তুমি যদি কোনো অন্যায় না করো তাহলে সেটা তোমার বাবা মাকে জোর দিয়ে বলতে পারবে না? বাবাকে বোঝাতে হবে এটা সাধারণ ফুর্তির থিয়েটার না, এখানে ছেলেমেয়েরা প্রেম করতে আসে না। আমার বাবাকে আপনি চেনেন না। কি করেন তোমার বাবা? স্কুলে পড়ান। তাহলে তো আমারই প্রফেশনাল লোক। একজন স্কুল টিচারের পক্ষে তো এত কনজারভেটিভ হওয়ার কথা নয়। আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো। আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে যাব। তোমাদের ঠিকানাটা কি? আপনি সত্যি যাবেন? বাবা যদি আপনাকে অপমান করেন? কেন অপমান করবেন কেন? আমি একজন ভদ্রলোক, একজন ভদ্রলোককে আরেকজন ভদ্রলোক অপমান করবেন কেন? এই সপ্তাহে হবে না।
সামনের বুধবারে যদি যাই বিকেলের দিকে। তিমিরদা পকেট থেকে নোট বই বার করছেন। জাপানি বাড়ির ঠিকানা বলে গেল। কোনোদিনই বিকেলে বাবা বাড়ি থাকেন না, তবু তিমিরদা আসুক না একবার বাড়িতে, বেশ ভালো হবে। জাপানির মনের মধ্যে একটা অযৌক্তিক বাসনা জেগেছিল, তিমিরদা তাকে যেন রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। কিন্তু তিমিরদা তা করলেন না। হাত তুলে বললেন, পারলে পরশু একবার এসো, কিন্তু আমি তোমার বাবার কাছ থেকে ঠিক পারমিশন আদায় করে নেব। তোমার যখন ট্যালেন্ট আছে। মেয়ে এবং স্বামী বেরিয়ে যাবার ঠিক আধ ঘন্টা বাদে অনুরাধাও বেরোল। পরিষ্কার সাজ, হালকা নীল শাড়ি, ঠোঁটে পাতলা লিপস্টিক, কানে দুটি ছোট দুল ছাড়া আর কোনো অলংকার নেই। বাঁ হাতে ঘড়ি ছাড়া হাত দুখানি পরিষ্কার, সে আংটিও পরে না। একটা ট্যাক্সি ধরার পর সে দেখল তাদের প্রতিবেশী সুনীলদা মোড়ের মাথায় ব্যস্ত হয়ে ট্যাক্সি খুঁজছেন। সুনীলদাকে সে নিজের ট্যাক্সিতে তুলে নিল। সুনীলদা যাবেন অনেক দূর, সেই জন্যে তাকেই নামতে হলো আগে। ইচ্ছে করেই সে নামল থিয়েটার রোডে। তারপর সেখান থেকে রোল্যান্ড রোড পর্যন্ত হেঁটে গিয়ে একটা বড় ফ্ল্যাট বাড়ির মধ্যে ঢুকে পড়ল। লিফটে 8 তলায় এসে বেল টিপল একটি ফ্ল্যাটের দরজায়। পরপর 3 বার। স্লিপিং স্যুট পরে অত্যন্ত রূপবান একজন যুবক দরজা খুলেই অনুরাধার হাত ধরে টেনে নিল ভেতরে। ধরার শব্দে দরজাটা বন্ধ করেই সেই যুবকটি অনুরাধাকে দরজার গায়ে চেপে ধরে দীর্ঘস্থায়ী একটা চুম্বন দিল। তারপর একটিও কথা না বলে অনুরাধাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে শুইয়ে দিল তার লণ্ডভণ্ড বিছানায়। অনুরাধা জিজ্ঞেস করল, তোমার ঘুম ভাঙালুম? যুবকটি বলল, হ্যাঁ, কাঁচা ঘুম। বলেই সে অনুরাধার বুকে মুখ রাখল। অনুরাধা কৃত্রিম ধমক দিয়ে বলল, দাঁড়াও, আমার শাড়িটা নষ্ট হবে। উঠে শাড়িটা খুলে সে সাবধানে পাট করে রাখল খাটের পাশের একটি চেয়ারের মাথায়। ব্লাউজ ও সায়া পরে সে বিছানায় ফিরে এসে বলল, চাটা খাবে না? পরে পরে। অত্যন্ত অস্থির হয়ে যুবকটি অনুরাধাকে বুকে টেনে নেবার চেষ্টা করতেই অনুরাধা বলল, এই একটু ছাড়ো লক্ষ্মীটি। এবার অনুরাধা যা শুরু করল তা হঠাৎ দেখলে ম্যাজিক বলে মনে হতে পারে। সে তার এক হাত চোখের সামনে ধরে অন্য হাতে এক চোখে চাপ দিতে লাগল। তারপর যেন অদৃশ্য কোনো জিনিস ধরে হাত ব্যাগের মধ্যে একটা কৌটোয় রাখল। এইরকম পরপর 2 বার। আসলে সে তার চোখ থেকে খুলল কন্ট্যাক্ট লেন্স। তারপর সে নিজেই যুবকটিকে আলিঙ্গন করে শুয়ে পড়ল। এরপর যদিও ওদের মনে হচ্ছিল অনন্তকাল, আসলে মাত্র 11 মিনিটে সম্পূর্ণ ব্যাপারটি সাঙ্গ হল। কিছুক্ষণ নিষ্পন্দ হয়ে শুয়ে রইল দুজনে। পাশাপাশি দুটি শরীরই কুলকুল করে ঘাম বইছে। একটু পরে পাশ ফিরে যুবকটি আবার অনুরাধার মুখে চুম্বন করল। তারপর জিজ্ঞেস করল, বুনবুন কেমন আছে? কার কাছে রেখে এলে ওকে? অনুরাধা বলল, ও তো স্কুলে যায় এই সময়। বাবা, এর মধ্যেই স্কুল? ক বছর বয়স হলো? 3.5। 5 বছরের আগে তো আমাদের হাতে খড়িই হতো না। আজকাল বোধহয় হাতে খড়ি টড়ি না দিয়ে স্কুলে পাঠিয়ে দাও বাচ্চাদের। 3 বছর হয়ে গেলে আর কোনো স্কুলে নেয় না, তুমি জানো? বিছানা থেকেই লম্বা হাত বাড়িয়ে যুবকটি টেবিলের ওপর থেকে সিগারেট দেশলাই নিয়ে এলো। নিজে একটা ধরিয়ে অনুরাধাকে জিজ্ঞেস করল, তুমি খাবে? ওর হাত থেকেই সিগারেটটা নিয়ে 2 বার টেনে আবার সেটা ফিরিয়ে দিয়ে অনুরাধা চলে গেল বাথরুমে। যুবকটি নীল ধোঁয়ার উড়াউড়ির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। এই যুবকটির নাম বিশ্বজিৎ সেনগুপ্ত। সে একটি আরব দেশের বিমান সংস্থার পাইলট। বেশিরভাগ দিনই সে সারা পৃথিবীর আকাশে উড়ে বেড়ায়। কলকাতায় আসে 2-3 মাসে একবার। বাথরুম থেকে ফিরে শাড়ি টাড়ি পরে নিয়ে অনুরাধা জিজ্ঞেস করল, একটু চা করি? 1 ঘরের ফ্ল্যাট, এরই মধ্যে রয়েছে বাথরুম, ছোট রান্নাঘর এবং একটি বারান্দা। স্বয়ংসম্পূর্ণ। ভাড়া 550 টাকা। তবু বিশ্বজিতের সস্তায় পড়ে। কলকাতায় 2-3 দিন হোটেলে থাকলেই এর চেয়ে বেশি টাকা বেরিয়ে যায়। তাছাড়া বিশ্বের নানা দেশে হোটেলে থেকে থেকে কলকাতায় এসে সে চায় একটা নিজস্ব আশ্রয়। বিশ্বজিৎ বলল, দেখো, চা নেই বোধ হয়, খানিকটা কফি থাকতে পারে।
অনুরাধা নিজের ব্যাগটা খুলে তার মধ্য থেকে চায়ের প্যাকেট, চিনি, বিস্কিট ইত্যাদি বার করল। সে জানে বিশ্বজিৎ কফি খুব একটা পছন্দ করে না। অন্যান্য দেশে কফি বেশি খেতে হয়। চা পাওয়া গেলেও কলকাতার মতন এমন দুধ চিনি মেশানো চায়ের স্বাদ নাকি আর কোথাও নেই। বিশ্বজিৎ মুগ্ধভাবে চেয়ে থেকে বলল, তুই কি ভালো মেয়ে রে, সব মনে করে এনেছিস আমার জন্যে। চায়ের জলটা চাপিয়ে দিয়ে আয়, একটু শুবি আয় আমার পাশে। অনুরাধা ভ্রুভঙ্গি করে বলল, না, এখন আমার অনেক কাজ, ঘরটা কি অগোছালো করি না রেখেছ। যে মানুষ এক এক দিন পৃথিবীর এক এক দেশে থাকে সে আর ঘর গোছাতে শিখবে কি করে? গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা সব ঘরেই চতুর্দিকে ছড়ানো, দেখলেই বোঝা যায়। ঘরে ঢুকেই ওইসব এক একটা জিনিস গা থেকে খুলে বিভিন্ন দিকে উড়িয়ে দিয়েছে। দেয়ালের গায়ে লাগানো কাঠের আলমারি। অনুরাধা দ্রুত হাতে জিনিসপত্র পরিপাটি ভাঁজ করে রাখতে লাগলো তার মধ্যে। কিছু কিছু জামা প্যান্ট জড়ো হলো একটা বেতের ঝুড়িতে, ওগুলো কাঁচতে হবে। কাল কটায় এলে? বিশ্বজিৎ বলল, দমদমে পৌঁছানোর কথা ছিল 12টার মধ্যে, কিন্তু বেইরুটেই 2 ঘন্টা লেট হয়ে গেল। বাড়ি পৌঁছেছি রাত 3টের সময়, গেট বন্ধ, দারোয়ানকে অনেক ডাকাডাকি করে খোলাতে হলো। রাত 3টের সময় কলকাতা শহরটা একদম ঘুমিয়ে থাকে। কদিন থাকবে তো? আমার 3 দিন ছুটি, আরও 2-1 দিন বাড়াতে পারি। ভাবছি এর মধ্যে মার সঙ্গে একবার দেখা করে আসব। বিশ্বজিতের মা থাকেন রাউরকেল্লায় তার বড় ছেলের কাছে। কিছুদিন আগে বিশ্বজিৎ তার মাকে একবার মধ্যপ্রাচ্যে ঘুরিয়ে এনেছে। 2 কাপ চা তৈরি করে ট্রেতে সাজিয়ে এনে অনুরাধা বলল, এই নিন হুজুর। পুরস্কার হিসেবে বিশ্বজিৎ তার থুতনিতে একটা কোমল চুম্বন দিল। বিছানায় পাশাপাশি বসে চা খেতে খেতে অনুরাধা জিজ্ঞেস করল, এবার কি কি বই আনলে দেখি? দুজনেই বইয়ের পোকা। বিশ্বজিৎ রাত কাটাবার জন্য নানা ধরনের বই কেনে। 2-3 মাস অন্তর কলকাতায় এসে তার পড়া বইগুলো সব অনুরাধাকে দিয়ে যায়। এয়ার ব্যাগ থেকে 8-10খানা বই বার করে কোলের ওপর রেখে দেখতে লাগল অনুরাধা। যেসব বইয়ের মলাটে বন্দুক, পিস্তল বা নগ্ন মেয়েদের ছবি, সেই বইগুলো অনুরাধা টান মেরে ফেলে দিতে লাগল খাটের নিচে। বিশ্বজিতের বাছ বিচার নেই, সে সব রকম বইই পড়ে, কিন্তু অনুরাধার রুচি বেশ উন্নত। ব্যাগটার মধ্যে হাত ঢুকিয়ে সেলোফেন মোড়া শার্ট বার করে বিশ্বজিৎ বলল, এটা তোমার বরের জন্য এনেছি, মাপটা ঠিকই হবে মনে হয়। দেবকুমার তো প্রায় আমার সমানই লম্বা। নীল আর হালকা হলুদের চমৎকার স্ট্রাইপ দেওয়া শার্ট, রং দুটির মধ্যে বৃষ্টি শেষের বিকেলবেলার স্নিগ্ধ আভা রয়েছে। শার্টটা উঁচু করে ধরে অনুরাধা বলল, মাপে তো ঠিকই হবে মনে হচ্ছে, কিন্তু এটা কি বলে আমি ওকে দেব? কেন, তুমি তোমার বরকে কখনো শার্ট কিনে দাও না? কাছাকাছি জন্মদিন টন্মদিন বা বিবাহবার্ষিকী নেই? শার্টটার ঘাড়ের কাছে লেবেল দেখে অনুরাধা বলল, ফরাসি দেশের, এরকম শার্ট আমি কলকাতায় পাবো কোথায়? কলকাতায় অনেক স্মাগল জিনিস পাওয়া যায়। কবে প্যারিসে গিয়েছিলে? গত সপ্তাহে। এবার কজন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হলো ওখানে? মাত্র 2 জন। খুব হুল্লোড় হয়েছে। একটা রাতও ঘুমোতে পারিনি। একটি মেয়ের গাড়ি ছিল, তার সঙ্গে এক রাত্রিরে চলে গেলাম রিভিয়েরার দিকে। সেই জন্যই চোখের নিচে কালি, বিচ্ছিরি চেহারা হয়েছে তোমার। আর এরকম উড়নচণ্ডী হয়ে কদিন চলবে? পাইলট হয়েছি, উড়নচণ্ডী হব না? কলকাতায় কয়েকদিন ঘুমিয়েই দেখবি চেহারা ঠিক করে ফেলব। চায়ের কাপ নামিয়ে রেখে সঙ্গে সঙ্গে আরেকটি সিগারেট ধরালো বিশ্বজিৎ। তারপর অনুরাধার কোলে মাথা রেখে শুয়ে পড়ে বলল, আয় খুকুমণি, ঘণ্টা 2-1 দুজনে ঘুমিয়ে নি, দেন এগেন উই শ্যাল মেক লাভ। আমার এখন ঘুমোবার সময় নেই, অনেক কাজ আছে। উঠে গিয়ে বেতের ঝুড়ি থেকে ময়লা জামা কাপড়গুলো নিয়ে অনুরাধা বাথরুমে ঢুকে পড়ল। কল খুলে বালতির মধ্যে ফেলে দিলে সেগুলো। বাথরুমের তাকে অনেকদিন আগেকার একটা গুঁড়ো সাবানের প্যাকেট রয়েছে। খুকুমণি, তুমি কি আমার জামা কাপড় কাচতে বসলে নাকি? হ্যাঁ রে খোকা, গেঞ্জিগুলো তো সব ময়লা, আর একটাও পরিষ্কার নেই দেখলাম আলমারিতে। আজ বিকেলে পরবি কি? দুপুরে বেরিয়ে গিয়ে কয়েকটা গেঞ্জি কিনে নিলেই তো হবে।
এগুলো তা বলে কাচতে হবে না? বাড়িতে তোর বরের জামা কাপড়গুলো তুই কাচিস? না, লোক আছে। বিশ্বজিৎ হো হো করে হেসে উঠল। তার হাসির মধ্যে একটা নির্মল স্বচ্ছতা আছে, যেন তার জীবনে হাসি ও আনন্দ ছাড়া আর কিছু নেই। বিশ্বজিৎ তড়াক করে খাট ছেড়ে লাফিয়ে এসে বাথরুমে ঢুকেই খুলে দিল শাওয়ারটা। অনুরাধা ত্রস্তে সরে গিয়ে বলল, আমার শাড়িটারি সব ভিজে গেল, তোকে এবার আমি মারব। বিশ্বজিৎ দেওয়ালে হেলান দিয়ে বলল, মনে আছে সেই বৃষ্টির দিনটার কথা? মাত্র 2 বছর আগে। অনুরাধার মনে থাকবে না? অনুরাধার শাড়িটা নাইলনের, ভিজে গেলেও একটু মেলে দিলেই শুকিয়ে যাবে। তুই সর এখান থেকে, আমি শাড়ি ছাড়ব। একটু আগে ওরা এক খাটে শুয়েছিল নগ্ন হয়ে। বিশ্বজিৎ অনুরাধার কথা গ্রাহ্য না করে ঈষৎ গাঢ়স্বরে বলল, সেদিন ছিল 21শে এপ্রিল। প্রচণ্ড কালবৈশাখীর ঝড়, আর তারপর অসম্ভব বৃষ্টি। আমার জীবনে বৃষ্টির একটা বিশেষ ভূমিকা আছে। তোর কথা ভাবলেই আমার চোখে বৃষ্টির ছবি ভেসে ওঠে। 21শে এপ্রিল, হ্যাঁ, অনুরাধারও মনে আছে তারিখটা। বিশ্বজিতের পাশ দিয়ে বাথরুম থেকে বেরিয়ে অনুরাধা ঘরের মধ্যে এসে খুলে ফেলল শাড়িটা। চেয়ার আর টেবিলের ওপর সেটা লম্বা করে মেলে দিয়ে পাখাটা জোর করে দিল। তারপর একটা বই খুলে বসল খাটে। বাথরুমের দেয়ালে হেলান দিয়েই বিশ্বজিৎ সিগারেট টানতে টানতে এক দৃষ্টে চেয়ে রইল অনুরাধার দিকে। সেদিন ছিল 21শে এপ্রিল। দেবকুমার অফিসের কাজে বোম্বাই যাবে। এয়ারপোর্টে ওকে তুলে দিতে গিয়েছিল অনুরাধা। দেবকুমারের প্লেন ছেড়ে যাবার পর অনুরাধা ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিল। তার পাশে দিয়েই 2 বিদেশিনী এয়ার হোস্টেসের সঙ্গে হাঁটছিল বিশ্বজিৎ। তাকেও মনে হচ্ছিল কোনো বিদেশি। সে হঠাৎ ফিরে এসে অনুরাধার সামনে দাঁড়িয়ে বলল, অনুরাধা, ভুল করিনি নিশ্চয়ই? অনুরাধার চোখ তুলে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, নান্টু। কতদিন পর দেখা, অন্তত 15 বছর। শেষ যখন দেখা হয়েছিল তখন অনুরাধা 12-13 বছর বয়সিনী, ফ্রক পরা এক বালিকা। আর নান্টু অর্থাৎ বিশ্বজিৎ 14-15 বছরের সদ্য গোঁফের রেখা ওঠা এক কিশোর। বিশ্বজিৎ তখন বেশ রোগা, হাফ প্যান্টের নিচে বেরিয়ে থাকা বেয়াড়া লম্বা ঠ্যাং। আর বাবা মারা যাবার পর মাথা ন্যাড়া করেছিল বিশ্বজিৎ। সেই ন্যাড়া মাথার ছবিটাই মনে ছিল অনুরাধার। তবু চিনতে এক মুহূর্ত দেরি হল না। কত বদলে গেছে বিশ্বজিৎ। দুকান ঢাকা ঘাড় পর্যন্ত সতেজ কালো চুল, সাদা প্যান্ট শার্টে তার ফর্সা মুখখানা খুব চকচকে ও মসৃণ মনে হয়। অনেকটা যেন টনি পার্কিন্সের মতো লাগে। তোমার বিয়ে হয়ে গেছে? কবে হলো? একটা খবরও দিলে না। 15 বছরের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। তাকে বিয়ের খবর দেবার কোনো প্রশ্নই ওঠে না। নিউ আলিপুরের একেবারে পাশাপাশি 2টি বাড়িতে থাকত ওরা। অনুরাধারা 4 ভাই বোন আর বিশ্বজিৎরা 5। এই 9 জনই মিলেছিল একটা খেলার টিম। অনুরাধা তার 6 বছর বয়স থেকে থাকত নিউ আলিপুরে। সেই সময় থেকে বিশ্বজিৎদের চেনে। তখন তার নাম খুকু আর বিশ্বজিতের নাম নান্টু। তোমার গাড়ি আছে না ট্যাক্সিতে যাবে? বিশ্বজিৎ এগিয়ে গিয়ে এয়ার হোস্টেস 2 জনের কাছ থেকে বিদায় নিয়ে এসে অনুরাধার সঙ্গে এক ট্যাক্সিতে উঠেছিল। অনুরাধা একটুও দ্বিধা করেনি। বিশ্বজিৎ এখন একটা লম্বা চড়া পরপুরুষ হয়ে গেলেও আসলে তো তার ছেলেবেলারই খেলার সঙ্গী। আকাশ মিশমিশে কালো, বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। একটু পরেই ঝড় উঠল। 2 বছর আগের সেই বিখ্যাত ঝড়, যাতে কলকাতার অন্তত 50টি গাছ ভেঙে পড়েছিল রাস্তায় এবং ময়দানে। বাচ্চাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে খেলতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিশ্বজিতের বাবা। 2 ঘন্টার মধ্যে মারা যান। তার মৃত্যুর পরই সংসারটা ভেঙে গেল। বিশ্বজিতের বড়দা তখন সবেমাত্র ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। প্রথমে চাকরি পেল হায়দ্রাবাদে। 1 বছর বাদে পুরো পরিবারটাই চলে গেল সেখানে। মনে আছে সেদিন খুব কেঁদেছিল অনুরাধা। বিশ্বজিতের জন্যে নয়, তার ঠিক পরের বোন মণিদীপা ছিল অনুরাধার প্রাণের বন্ধু। হায়দ্রাবাদ বড় বেশি দূর। প্রথম প্রথম ঘন ঘন চিঠি,
তারপর প্রতি বছর বিজয়ার শুভেচ্ছা। আস্তে আস্তে সব সম্পর্ক মুছে গেল একদিন। ভিআইপি রোড ছাড়াতে না ছাড়াতেই রাস্তায় হাঁটু জল, গাছ পড়ে মৌলালির কাছে রাস্তা বন্ধ। ওদের কিছুই খেয়াল নেই। প্রাথমিক আড়ষ্টতা কেটে যেতেই দুজনের ছেলেবেলার গল্পে মশগুল হয়ে গেছে। 20-25 বছর আগেকার ঘটনা, সেই সময়কার মানুষদের কথা বলাবলি করে দুজনেই খুব হাসছে, যেন সেই তখনকার দুই কিশোর কিশোরী। তোরা এখনো সেই নিউ আলিপুরেই থাকিস? চল পৌঁছে দিচ্ছি। নিউ আলিপুরে দুটি পরিবারই ছিল ভাড়াটে। অনুরাধার বাবা এখন বেহালায় বাড়ি করেছেন। অনুরাধার বিয়ে হয়েছে শ্যামবাজারে, কিন্তু মাত্র 3 মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে এসে অনুরাধারা আলাদা ফ্ল্যাট নিয়েছে ল্যান্সডাউন রোডে। পার্ক স্ট্রিটে ঢুকে একেবারেই থেমে গেল ট্যাক্সিটা। ভেতরে জল ঢুকতে লাগলো হুড় হুড় করে। রাস্তার এখানে সেখানে ছড়ানো অচল গাড়ি। আধ ঘন্টা সেই থেমে থাকা ট্যাক্সিতে বসেই গল্প করতে লাগলো ওরা। তারপর এক সময় খেয়াল হলো এই বৃষ্টি আর থামবে না, সেদিন মহাপ্লাবনে পৃথিবী ভেসে যাবে। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অনুরাধাকে নিয়ে পথে নেমে পড়েছিল বিশ্বজিৎ। তখনও তুমুল বৃষ্টি। সপসপে ভেজা অবস্থায় গাড়ি বারান্দার তলায় আশ্রয় নেবার কোনো মানে হয় না। উরু পর্যন্ত ভেজানো জল ঠেলে হাঁটতে লাগল, ঠিক কিশোর বয়সের মতন। সব কিছুই দারুণ মজার লাগছে। কাছেই আমার ফ্ল্যাট, যাবি খুকু? অনুরাধার খুব একটা তাড়া নেই। 3 মাস আগে হলেও শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করে যে কোনোভাবেই হোক ফিরতে হতো বাড়িতে, কিংবা এরকমভাবে একলা একলা এয়ারপোর্টে যেতেই পারত না। এখন নিজের ফ্ল্যাটে অনুরাধা স্বাধীন। দেবকুমারও নেই, কেউ তার জন্য চিন্তা করবে না। মেয়েকে সকালবেলা অনুরাধার মা এসে নিয়ে গেছেন। আজ রাত্রিরে না নিয়ে এলেও ক্ষতি নেই। বাড়ির গেটের কাছে অনুরাধা এসে বলেছিল, থাক, আমি বরং বাড়ি যাই, রিক্সা পেয়ে যাব। বিশ্বজিৎ অবাক হয়ে বলেছিল, কেন? এই তো বললি বাড়িতে কেউ নেই। আমার এখানে একটু বসে যা, খানিকটা গরম জল আর ব্র্যান্ডি খেলে ঠান্ডা লাগবে না। আমি একা থাকি, আর তো কেউ নেই আমার এখানে। যেন এটাই সবচেয়ে স্বাভাবিক ব্যবস্থা। এইভাবে বিশ্বজিৎ অনুরাধাকে নিয়ে এলো তার ফ্ল্যাটে। শাড়ি টাড়ি তো দিতে পারবে না, তবে বিশ্বজিতের প্যান্ট শার্ট পরে নিতে পারবে অনুরাধা। তা অবশ্য পরেনি অনুরাধা। তোয়ালে দিয়ে মাথাটা শুধু মুছে ভিজে শাড়ি পরেই বসল সেখানে। বিশ্বজিতের শত অনুরোধেও সে শুনল না। তুমি এখানে এরকম একটা ফ্ল্যাটে একা থাকো? থাকি আর কতদিন, এই তো 1.5 মাস পরে এলাম, আবার কালই চলে যাব। অনুরাধা ব্র্যান্ডি খেতেও আপত্তি জানিয়েছিল। সেদিন বিশ্বজিৎই বানিয়েছিল কফি। না, সেদিন একবারও চুম্বনের চেষ্টা পর্যন্ত করেনি বিশ্বজিৎ। ঘণ্টা 2 বিভোরভাবে গল্প করার পর বৃষ্টি থামলে সে অনুরাধাকে পৌঁছে দিয়ে এসেছিল তার ফ্ল্যাটে। সেই ব্যাপারটা ঘটেছিল প্রায় 6 মাস পর। পরের বার সে সোজা উপস্থিত হয়েছিল অনুরাধাদের ফ্ল্যাটে। দেবকুমারের সঙ্গে আলাপ হল। পার্ক স্ট্রিটের এক হোটেলে ওদের খাওয়াতে এনেছিল বিশ্বজিৎ। পরের দিন দুপুরে অনুরাধাদের বাড়িতে সে নেমন্তন্ন খেল। কিন্তু অনুরাধা আর বিশ্বজিতের গল্পের মাঝখানে দেবকুমারকে চুপ করে থাকতে হয়। তখন দেবকুমার যেন বাইরের লোক। ওদের শৈশব কৈশোরের জগতে তো দেবকুমার ছিল না। যে ঘটনার উল্লেখে বা যে ছোট কাকা বা সেজ মামার কোনো বাতিকের কথা তুলে বিশ্বজিৎ আর অনুরাধা হাসাহাসি করে, সেসব কিছুই দেবকুমারের কাছে তেমন হাস্য উদ্রেককর মনে হয় না। তার শৈশব কৈশোর ছিল অন্যরকম। এটা বুঝতে পেরেই বিশ্বজিৎ শৈশব প্রসঙ্গ ইচ্ছে করে এড়িয়ে এমন কোনো কথা তোলে যাতে 3 জনেরই অংশগ্রহণ করবার সুবিধে হয়। তবু হঠাৎ হঠাৎ ওরা ফিরে যায় শৈশবের দিনে। বিশ্বজিৎ যেন অনুরাধাকে সেই ছেলেবেলার জগতেই শুধু খুঁজে পায়। দেবকুমার অতিশয় ভদ্র। সে তার স্ত্রীর বাল্যবন্ধুর সঙ্গে কখনো একটুও অসমীচীন ব্যবহার করেনি। তবে ভেতরে ভেতরে সে যেন একটু হাঁপিয়ে উঠেছিল। ওদের দুজনকে আলাদা গল্প করতে দিয়ে সে অন্য কোথাও থাকতে পারলেই যেন বেশি স্বস্তি পেত। দেবকুমার নিজে খুব আলাপী নয়। একজন আন্তর্জাতিক পাইলটের সঙ্গে গল্প করবার মতন খুব বেশি বিষয় তার জানা নেই। বিশ্বজিৎ অনুরাধার স্বামীর সামনে কখনো তাকে তুই বলেনি।
তেহরান থেকে বিশ্বজিৎ চিঠি লিখেছিল একবার যে আগামী বুধবার সে কলকাতায় আসছে, দমদম থেকে সোজা সে দেবকুমারদের বাড়িতে চলে আসবে রাত 8টার মধ্যে। সে আলু চালের ফ্যান ভাত, একটু ঘি, আলু সিদ্ধ আর কুচো চিংড়ি ভাজা খেতে চায়। অনেকদিন সে এগুলি খায়নি। মাংস টাংস যেন কিছু না করা হয়। পোস্টকার্ডখানা সে লিখেছিল দেবকুমার আর অনুরাধাকে যুগ্মভাবে সম্বোধন করে। সেই বুধবার বুনবুনকে ঘুম পাড়িয়ে ওরা স্বামী স্ত্রী অপেক্ষা করতে লাগল। ফ্যান ভাত রান্না হয়ে গেছে, কুচো চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। বিশ্বজিৎ এলেই চটপট ভেজে ফেলা হবে। রাত 11টার সময় দেবকুমার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আবার কাল সকালেই ট্যুরে বেরোতে হবে। অনুরাধা বলল, আজও আর আসবে না মনে হচ্ছে, তুমি খেয়ে নাও বরং। দেবকুমার তার স্ত্রীকে সান্ত্বনা দেবার জন্য বলল, ইন্টারন্যাশনাল প্লেনগুলো অনেক সময় 10-12 ঘন্টাও লেট থাকে। দেবকুমারকে পরিবেশন করার একটু পর অনুরাধা নিজেও খেয়ে নিয়েছিল। তারপর বিছানায় শুয়ে অনেকক্ষণ গল্প হল দুজনের। বিশ্বজিতের প্রসঙ্গ একবারও এলো না। অফিসের একটা সংকট নিয়ে দেবকুমার একটু চিন্তিত ছিল। অনুরাধাকে সব খুলে বলল। কারুকে একটু বলতে পারলেই মনটা হালকা লাগে। অফিসের কোন কোন লোক দেবকুমারকে পছন্দ করে না কিংবা করে, সে সম্পর্কে অনুরাধার বেশ পরিষ্কার একটা ধারণা আছে। পরদিন সকাল 10টা আন্দাজ অনুরাধা চলে এসেছিল বিশ্বজিতের ফ্ল্যাটে। বিশ্বজিৎ এতই অনিয়মিতভাবে কলকাতায় আসে যে তার এই ফ্ল্যাটে কোনো কাজের লোক রাখার প্রশ্নই ওঠে না। টুকিটাকি ছোটখাটো কাজ সে বাড়ির দারোয়ান বা লিফটম্যানদের দিয়েই করিয়ে নেয়। বেল টিপতেই বিশ্বজিৎ নিজেই দরজা খুলে দিল। চোখ দুটি অসম্ভব লাল, চুল অবিন্যস্ত। সে পরে আছে খুবই ছোট একটি হাফ প্যান্ট, যার নাম শর্টস। দারুণ গুমোটে কলকাতার সবাই সেদিন সকাল থেকেই বিনবিন করে ঘামছে। শুধু বিশ্বজিতেরই কপালে বা নগ্ন বুকে কোনো ঘামের চিহ্ন নেই। সে বলল, আমি খুব আশা করেছিলাম তুই একবার খোঁজ নিতে আসবি, আয়। খানিকটা টলতে টলতে গিয়ে বিশ্বজিৎ ধূপ করে বিছানায় শুয়ে পড়ল। কাল এলে না কেন? ও কতক্ষণ অপেক্ষা করে বসেছিল তোমার জন্যে? আমি দুঃখিত, পরে একদিন দেবকুমার বাবুর কাছে ক্ষমা চেয়ে নেব। চিঠি লিখে এলে না কেন? প্লেন লেট ছিল? ছিল, তবে খুব বেশি না। 10টার মধ্যেই দমদম পৌঁছে গিয়েছিলাম। 10টা? আমরা 11:30 পর্যন্ত তোমার জন্য না খেয়ে বসেছিলাম। কি করব, সাংঘাতিক জ্বর এসে গেল। এয়ারক্রাফটের মধ্যে থাকতে থাকতেই হঠাৎ ধুম জ্বর। সে কথা কারুকে জানাতেও পারি না, বললেই এয়ারপোর্টে হয়তো আমাকে কোয়ারেন্টাইনে রেখে দিত। দমদম পৌঁছবার পর তো শরীরে অসহ্য ব্যথা, মাথা তুলতে পারছি না। তখন আর ওই অবস্থায় তোদের বাড়ি যাওয়া যায় না। তোদের বাড়িতে তো টেলিফোনও নেই। একটা টেলিফোন আনিস না কেন? জ্বর হয়েছিল? মিথ্যে কথা, আসলে খুব নেশা করে ফেলেছিলি, তাই না? চোখ দুটো তো অসম্ভব লাল রয়েছে এখনো। নেশা? তোর হাতটা দে। বিশ্বজিৎ নিজেই অনুরাধার হাতটা টেনে নিয়ে রাখল নিজের কপালে। অনুরাধার হাতটা ছ্যাঁত করে উঠল। বিশ্বজিতের কপাল থেকে কেন ধোঁয়া বেরুচ্ছে না, সেটাই আশ্চর্যের কথা। অসুস্থ মানুষের প্রতি মেয়েদের চিরকালের দুর্বলতা। তাছাড়া বিশ্বজিৎ নির্বান্ধব নিরাত্মী অবস্থায় একটা ফ্ল্যাটে অসুস্থ হয়ে শুয়ে আছে। সে অজ্ঞান হয়ে থাকলেও কেউ তার খোঁজ নিতে আসবে না, এই চিন্তাই অনুরাধাকে বিহ্বল করে দেয়। ডাক্তার দেখাওনি? টেবিলের উপর জড়ো করা একগাদা ওষুধপত্রের দিকে আঙুল দেখিয়ে বিশ্বজিৎ বলল, এসব ছোটখাটো অসুখে আমরা নিজেরাই ডাক্তারি করি। ছোটখাটো অসুখ মানে? হঠাৎ এত জ্বর হবে কেন? হয় বলেই মুচকি হেসে বিশ্বজিৎ আবার বলল, আমার এক বন্ধু গামাল রাশিয়ায় গিয়ে এমন জ্বর বাঁধালো যে 3 দিনের মধ্যেই মরে গেল। ব্রেন ফিভার, চিকিৎসার সুযোগও থাকে না। হাসিটা আরো প্রসারিত করে বিশ্বজিৎ এরপর জানাল, আমি পরশুই মস্কো গিয়েছিলাম। দেখুন আন্টু, এসব ইয়ার্কি আমার ভালো লাগে না। সেই জ্বরের মধ্যেই বিশ্বজিৎ একটা সিগারেট ধরাবার চেষ্টা করতেই অনুরাধা সেটা কেড়ে নিল জোর করে। এই ফ্ল্যাটে এক টুকরো ন্যাকড়া পাবার কোনো উপায় নেই বলে অনুরাধা নিজেরই রুমাল ছিঁড়ে ফেলে জলে ভিজিয়ে নিয়ে বিশ্বজিতের কপালে জলপট্টি লাগিয়ে দিল,
তারপর বসল তার শিয়রের পাশে। তুই খুব দামি পারফিউম ব্যবহার করিস না রে খুকু? এই একটাই আমার বিলাসিতা। কেন, শাড়ি গয়না? আমাকে কখনো গয়না পরতে দেখেছ? সাধারণ শাড়িতেই আমার বেশ চলে যায়, কিন্তু ভালো পারফিউম ব্যবহার করলে আমার মন ভালো থাকে। এখন মন ভালো আছে? ছিল, কিন্তু তোমাকে এই জ্বরের মধ্যে ফেলে যাব কি করে বলো তো? সারাদিন চিন্তা থাকবে। তাহলে আজ সারাদিন থাক এখানে। আহা হা, আমার যেন ঘর সংসার নেই, মেয়েটা রয়েছে বাড়িতে। নিজের অসুখ সম্পর্কে কোনো ভয় নেই বিশ্বজিতের, কিন্তু তার এই বাল্যসঙ্গিনীর ব্যাকুলতা সে বেশ উপভোগ করে। সারা বিশ্বের বিভিন্ন শহর ঘুরে ঘুরে সে অনেক কিছু পেতে পারে, কিন্তু এই জিনিসটি কোথাও পাবে না। তোর জন্য আমি খুব ভালো পারফিউম এনে দেব। না। আনব না? না, সেই প্রথমবার তুমি আমাদের বাড়ি গিয়ে পারফিউম দিয়েছিলে, সেটা ওর সামনে দিয়েছিলে বলে আমি রিফিউজ করতে পারিনি। কিন্তু এসব আমার পছন্দ নয়, তুমি আমার জন্য কোনো জিনিস আনবে না। আচ্ছা বেশ, আনব না, কিন্তু কেন সেটা জানতে পারি কি? কেউ কিছু দিলেই তার প্রতিদান দিতে হয়, না হলে আমার দারুণ অস্বস্তি লাগে। এটা যেন একটা খুব মজার কথা। এইভাবে হো হো করে হেসে উঠল বিশ্বজিৎ। তারপর পরপর দুটি না তিনটি সম্পূর্ণ পরস্পর বিরোধী কথা বলল। একটা সিগারেট অন্তত খাই খুকু, সিগারেট না খেয়ে আর পারছি না। অনুরাধা কড়াভাবে বলল, না। 2, আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে যেন চোখে ভুল দেখছি, এখনো যেন আমি এয়ারক্রাফটের মধ্যে বসে আছি। অনুরাধা বিশ্বজিতের চুলের মধ্যে হাত ডুবিয়ে দিয়ে বলল, আমি মাথা টিপিয়ে দিচ্ছি। 3, খুকু, তোর মনে আছে আমার বড়দির বিয়ের দিন তুই কি দারুণ সেজেছিলি? একটা লাল রঙের স্কার্ট পরেছিলি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বিয়ের দিন আমরা ব্যাংকের পাশের নতুন বাড়িটা ভাড়া নিয়েছিলাম, সেই জন্য আমাদের বাড়িতে কেউ ছিল না। মা আমাকে বললেন কয়েকটা মাটির খুঁড়ি নিয়ে আসতে আমাদের ছাদ থেকে। তুই এসেছিলি আমার সঙ্গে। আমরা দেখলাম ছাদে অন্ধকারে নির্মলদা ফুলুদিকে চুমু খাচ্ছেন। আমাদের দেখতে পেয়েই ওরা পালিয়ে গেলেন। তখন আমাদের কি হাসি! তখন চুমু জিনিসটা কি আমরা ঠিক জানতাম না, শুধু এইটুকু ধারণা ছিল ওটা একটা অসভ্য ব্যাপার। তারপর অনেক রাত্রিরে অনেকেই যখন ঘুমিয়ে পড়েছে, আমিও নির্মলদার মতন তোকে চুমু খেতে চেয়েছিলাম। তুই খুব না না করেছিলি, কিন্তু তোর সঙ্গে আমার প্রতিজ্ঞা ছিল তুই আমার কোনো কথায় না বলতে পারবি না। তুই শেষকালে বলেছিলি আচ্ছা, ঠিক একবার কিন্তু আমি তোকে চুমু খেতে গিয়েছিলাম। তুই তখন এত ছোট যে কিছুই জানতিস না যে খুলতে হয়। তুই ঠোঁটে ঠোঁট চেপেছিলি। আমি বলেছিলাম কই কই হচ্ছে না তো। এমন সময় মনে আছে কার যেন পায়ের শব্দ? আমরা ভেবেছিলাম কেউ আসছে। আমি দৌড়ে গিয়ে লুকোলাম ট্যাঙ্কের পাশে, তুই নিচে চলে গেলি। আসলে কেউ আসছিল না, একটা ছেঁড়া ঠোঙা হাওয়ায় উঠছিল, তাতেই আমরা ভয় পেয়ে। অনুরাধার সেদিনের প্রতিটি মুহূর্তই সমস্ত শব্দ বর্ণ মিলিয়ে মনে আছে। এইসব কথা কেউ সারা জীবনে ভোলে? তবু সে চুপ করে রইল। এত বছর কেটে গেল, তারপর অনেক মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে, কতজনকে চুমু খেয়েছি, কিন্তু সেদিনের সেই অসমাপ্ত চুমু এখনো মনে পড়ে, আর কষ্ট হয়। মনে হয় সারা জীবনে কিছুই পাইনি। সেদিনে সেই চুমুটা তুই আমায় দিবি? বিশ্বজিতের মাথা থেকে হাত তুলে নিয়ে অনুরাধা বলল, এটা বুঝি সিরিয়াস করার নতুন একটা কায়দা? লাল চোখ মেলে কঠিন গলায় বিশ্বজিৎ জিজ্ঞেস করল, দিবি না? বিশ্বজিতের শিয়র ছেড়ে উঠে অনুরাধা বলল, কলকাতায় তোমার কোনো চেনা ডাক্তার নেই? আগে আমার কথার উত্তর দে। ছেলে মানুষই করু না নান্টু, তখনকার কথা আর এখনকার কথা অনেক আলাদা। পাশ ফিরে শুয়ে সে চোখ বুজে রইল। তুমি দুপুরে কি খাবে? কোনো উত্তর নেই।
যেন কোনো শিশু অভিমান করেছে। অসুখে ভুগলে কোনো কোনো বাচ্চা ছেলে নানা রকম অন্যায় আবদার করে, যেন বিশ্বজিৎ কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মাখা কাঁচা আম খেতে চাইছে। দেওয়া উচিত নয়, আবার একাধ টুকরো দিলেও ক্ষতি নেই খুব। টেবিলের উপর ওষুধের স্ট্রিপ ও ট্যাবলেটের শিশিগুলো নাড়াচাড়া করতে করতে অনুরাধা আবার জিজ্ঞেস করল, তুমি এখন কোনো ওষুধ খাবে? দেব আমি? তবু কোনো উত্তর নেই। এবার সমস্ত শরীরময় সুগন্ধ নিয়ে অনুরাধা এসে আবার বসল বিশ্বজিতের শিয়রের পাশে। মাথা ঝুঁকিয়ে বলল, তুই চোখ বুজে থাকবি, আমি শুধু একবার। বিশ্বজিতের ঠোঁটে নিজের ঠোঁটটা ছুঁয়েই অনুরাধা মুখটা তুলে আনতে যাচ্ছিল। বিশ্বজিৎ হাত বাড়িয়ে ওর গলা জড়িয়ে ধরল। এ ছেলের যেন কাঁচা আম মাখার প্রতি সাংঘাতিক লোভ, অথবা মানুষের এমনই তৃষ্ণা যে 105 ডিগ্রি জ্বরেও তার নিবৃত্তি হয় না। চুম্বনটি দীর্ঘ দীর্ঘ দীর্ঘস্থায়ী হল, যেন আর শেষই নেই, যেন 15-20 বছর ধরে জমিয়ে রাখা বাসনা এখন দাবি মিটিয়ে নিচ্ছে। অনুরাধার শরীর যেন মিশে গেছে বিশ্বজিতের মধ্যে। তারপর মুখ তুলে অনুরাধা বিশ্বজিতের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল অনেকক্ষণ। তার মনের মধ্যে সমস্ত প্রতিরোধের বাঁধ ভেঙে গেছে। পরবর্তী ব্যাপারটির জন্য একটিও বাক্য বিনিময়ের প্রয়োজন হল না। কি শান্ত নরম সুন্দরভাবে বিশ্বজিৎ গ্রহণ করল অনুরাধাকে, যেন একটি ফুলকে আদর করছে বিশ্বজিৎ। একটি পাপড়িও যেন খসে না যায়, একটু যেন নখের আঁচড় না লাগে। সমস্ত ব্যাপারটাই যেন স্বপ্নের মতন, অথচ কি অসম্ভব উন্মত্ততা, যেন দুই মিত্রপক্ষের হিংসাহীন এক চরম যুদ্ধ। অনুরাধার জীবনে এমন আর কখনো ঘটেনি। এই প্রথম সে যেন জানল শরীরের আনন্দ কত তীব্র হতে পারে, যেন সর্বনাশের সীমারেখায় একেবারে হেলে থাকা। নতুন টাকার মতো দুটি চকচকে নিরাবরণ শরীর কিছুক্ষণ শুয়ে রইল পাশাপাশি। এই সময়ই অনেক রকম অপরাধবোধ মাথার মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ে। অনুরাধার চোখ বুজে সেগুলোকে তাড়িয়ে দিতে চাইল। এখন না, পরে একসময় বোঝাপড়া করা যাবে। এখন ভালো লাগার অনুভূতি ও আবেশটুকু বড় একটা বাথটাব ভর্তি গোলাপ জলের মধ্যে স্নান করার মতন। সে পুরোপুরি উপভোগ করতে চায়। এবার একটা সিগারেট খাই খুকু, প্লিজ। অনুরাধা নিজেই হাত বাড়িয়ে সিগারেট আর দেশলাইটা এনে দিল বিশ্বজিৎকে। বিশ্বজিৎ একটা সিগারেট ধরিয়ে বলল, তোকে একটা দেব, কখনো খাসনি? দে। এই প্রথম বিশ্বজিৎকে তুই বলল সে। মিলনের মুহূর্তটিতে সে বুঝতে পেরেছিল সে বিশ্বজিতের অনেক কাছে চলে এসেছে। ছেলেবেলার বন্ধুকে এতদিন পরে ফিরে পেলেও কোথায় যেন একটু আড়ষ্টতা থেকেই গিয়েছিল। ছেলেবেলায় শরীর থাকে না, যৌবনে শরীরই একটি প্রধান বিষয়। শরীরের বাধা থাকলে অনেক মনের কথাই না বলা রয়ে যায়। ছেলেবেলায় দুজনে দ্বিধাহীনভাবে কত রকম খেলা খেলেছে। এখন বড় বয়সে অন্যরকম খেলা যদিও, কিন্তু খেলার মধ্যে দ্বিধা রাখলে আর ছেলেবেলায় ফিরে যাওয়া যায় না কিছুতেই। অনুরাধা সেটা সেই মুহূর্তে টের পেয়েছিল। দেবকুমারের সঙ্গে মাঝে মাঝে ঝগড়াঝাঁটি হলেও মনের খুব একটা গভীর জায়গায় দেবকুমারের জন্য একটা দুর্বলতা আছে অনুরাধার। দেবকুমার নির্ভরযোগ্য এবং অনুরাধাকে সে কখনো আঘাত দিতে চায় না। অনুরাধার জন্য সে অনেক কিছু ত্যাগ করেছে, এমনকি বাবা মাকেও। দেবকুমার আর বিশ্বজিতের যদি তুলনা করা যায় তাহলে স্বীকার করতেই হবে মানুষ হিসেবে দেবকুমার অনেক বড়, তার তুলনায় বিশ্বজিৎ অনেকটা হালকা ধরনের। দেবকুমার এই পৃথিবীকে যাচাই করে নিরপেক্ষ চোখ দিয়ে, কিন্তু বিশ্বজিৎ রোমান্টিক এবং আবেগপ্রবণ। সবচেয়ে বড় কথা, তার সঙ্গে জড়িয়ে আছে অনুরাধার মধুর শৈশব কৈশোর। বিশ্বজিতের নিজস্ব দোষগুণের চেয়েও বড় কথা, সে অনুরাধাকে উপহার দিতে পারে স্বপ্ন এবং স্মৃতি। দেবকুমার সেখানেই হেরে যায়। পরে নিজের বাড়িতে অনেকবার একা একা চিন্তা করে দেখেছে অনুরাধা, সে কি পাপ করছে। তার আধুনিক বিজ্ঞান ও দর্শন পড়া মনে পাপ কথাটা তেমন গুরুত্ব পায় না। পাপ পুণ্য প্রভৃতি তো কয়েকটি যুগবাহিত সংস্কার মাত্র। আসল কথা হচ্ছে নিজের বিবেকের কাছে কোনটা ভালো বা মন্দ, অথবা ন্যায় বা অন্যায়।
একজন বিবাহিত নারীর অপর পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সংসর্গ করা অনুরাধার মতেও অন্যায়। কিন্তু কত বড় অন্যায়! দেবকুমার জানতে পারলে খুবই আঘাত পাবে। আর যদি জানতে না পারে? যুক্তি দিয়ে অনুরাধা কিছুতেই নিজের এই কাজকে সমর্থন করতে পারে না, কিন্তু একটা অযৌক্তিক আবেগ তাকে বারবার বিশ্বজিতের কাছে টেনে নিয়ে যায়। একবার সামান্য কোনো কারণে দেবকুমারের সঙ্গে তিক্ত ঝগড়া হবার পর অনুরাধা বিশ্বজিতের কাছে গিয়ে বলেছিল, আমি আর বাড়ি ফিরব না, আমি এখন থেকে তোরই ফ্ল্যাটেই থাকব। সেদিন বিশ্বজিতের উত্তর শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল অনুরাধা। বিশ্বজিৎ বলতে গেলে তাকে অপমানই করেছিল। খুকু, তুই যে এত বোকা তা তো জানতুম না। এর মধ্যে বোকামির কি আছে? আমি আমার জীবনটা ইচ্ছে মতন চালাতে পারি না? হঠাৎ এক সকালবেলার ঝগড়ায় কেউ নিজের জীবনটা বদলায় না। তাছাড়া তুই যদি আমার উপর কোনো কারণে নির্ভর করতে চাস, সেটা হবে তোর পক্ষে একটা মারাত্মক ভুল। আমি তোর বন্ধু হতে পারি, কিন্তু তুই আমাকে যদি অন্য কিছু হিসেবে পেতে চাস তাহলে দুদিন বাদেই তুই হতাশ হবি। দেবকুমার বাবুর তুলনায় আমি অনেক বেশি অপদার্থ। মাসের পর মাস আমার সঙ্গে তোর দেখা হবে না, অমুক দিন ফিরব বলে হয়তো ফিরব না। আমার মতো মানুষের কখনো কথা ঠিক থাকে না। তাছাড়া জানিস তো, আ সেলর হ্যাজ এ ওয়াইফ ইন এভরি পোর্ট। আমরা আকাশের নাবিক, আমাদের ওই একই অবস্থা। তোকে তো লুকোইনি যে পৃথিবীর অনেক শহরই আমার বান্ধবী আছে। নান্টু, আমি তাহলে তোর অনেক বান্ধবীর মধ্যে একজন মাত্র? না, সেটা ঠিক নয়। সবাই একদিকে, তুই অন্যদিকে। তোর জায়গায় আমি অন্য কারুকে বসাতে পারবো না, কিন্তু তুই আর আমি জীবনসঙ্গী হতে পারবো না। অর্থাৎ তুই কোনোরকম দায়িত্ব নিতেই রাজি না? আমার পক্ষে সম্ভব না যে। আমরা প্রায় সর্বক্ষণ আকাশে থাকি। মাটির পৃথিবীর সঙ্গে আমাদের যোগাযোগ কতটুকু? তুই যে কোনো দিন আমার মৃত্যুর সংবাদ পেতে পারিস। হঠাৎ একটা হাইজ্যাকার গুলি চালিয়ে আমার মাথা ফুটো করে দিতে পারে, অথবা সামান্য একটা মেকানিক্যাল ডিফেক্টের জন্য প্লেন শুদ্ধ আছড়ে পড়তে পারি। এইসব ঝুঁকি আছে বলেই কোম্পানিগুলো আমাদের বেশি মাইনে দেয়, এত আরাম আর বিলাসিতার মধ্যে রাখে। সমাজের সঙ্গে আমাদের কোনো যোগ থাকে না। শুধু আমরা কেন, প্রত্যেক দেশেরই আর্মি, নেভি, এয়ারফোর্সে একগাদা মানুষ পোষা হয় এবং সাধারণ মানুষের সমাজের সঙ্গে তাদের কোনো যোগ রাখতে হয় না। তুই কি আমাকে বোকা ভেবেছিস? কোনো পাইলটের ঘর সংসার নেই? তারা কেউ কোনো দায়িত্ব নেয় না? নিতে পারে, সবাই একরকম হয় না ঠিক। আমি বলছি আমাদের প্রফেশনে জেনারেলভাবে। আজ আমার মনটা খুব খারাপ। এসব কথা শুনতে আমার একটু ভালো লাগছে না। আহা, কেন তোর মন খারাপ? বিশ্বজিৎ এগিয়ে এসে অনুরাধাকে আদর করতে যেতেই অনুরাধা তার হাত ছড়িয়ে দিয়ে বলেছিল, না। কেন? আমি ভুল করেছি। আমার এখানে এসে? না, তুই ভুল করিসনি। আমরা বাঙালিরা বা রাদার ইন্ডিয়ানরা যে কোনো কাজকেই সারা জীবনের ব্যাকগ্রাউন্ডে দেখি, কিন্তু এই মুহূর্তের যে আনন্দ, তারও যে একটা বিশাল মূল্য আছে, সেটা আমরা বুঝি না বা বুঝতে চাই না। তুই আজ খুব লেকচার দেবার মুডে আছিস না রে নান্টু? আমার কিচ্ছু ভালো লাগছে না। দেবকুমার বাবুর সঙ্গে খুবই ঝগড়া হয়েছে। এক কাজ করা যাক না, ওকে অফিস থেকে ধরে আনি, তারপর তিনজন মিলে খানিকটা আড্ডা দিলেই সব ঠিক হয়ে যাবে। অনুরাধা বিশ্বজিতের দিকে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল, যারা দায়িত্ব নিতে জানে না তারা এই জীবনের অনেক কিছুই বোঝে না। বিশ্বজিৎ সঙ্গে সঙ্গে মেনে নিয়ে বলল, তা ঠিক। অনুরাধা হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমি আজ যাই। বিশ্বজিৎ তাকে বাধা না দিয়ে বলল, বেশি মন খারাপ করে থাকিস না প্লিজ। দরজার কাছে গিয়ে একবার ঘুরে দাঁড়িয়ে অনুরাধা বলল, তুই কি এইভাবেই জীবন কাটাবি ঠিক করেছিস? ঠিক কিছু করিনি, তবে ইচ্ছে আছে ৫-৭ বছরে বেশ কিছু টাকা জমিয়ে চাকরি ছেড়ে দেব। তারপর গ্রামে কোথাও জমি কিনে আলু বেগুনের ক্ষেত করব। তখন শুধু মাটির উপর পা দিয়ে হেঁটে বেড়াবো, আর কোনোদিন আকাশে উড়ব না। আমি আর কোনোদিন আসব না, তুই আমাকে আর কখনো ডাকিস না। বিশ্বজিৎ অনুরাধার দু কাঁধ চেপে ধরে তার ডান কানের লতিতে নরম করে চুমু দিয়ে বলল, আমি ডাকব না। তোর যদি ইচ্ছে না হয় আসিস না, আমাকে যদি তোর ভালো না লাগে তাহলে আসিস না। আমি তোকে খুব ভালোবাসি রে খুকু। আমার মতন একজন দায়িত্বজ্ঞানহীন হালকা চরিত্রের মানুষের পক্ষে
যতখানি ভালোবাসা সম্ভব বোধহয় তার চেয়েও খানিকটা বেশি। তবু অনুরাধা আসে, না এসে পারে না। এটা যেন তার ইচ্ছে অনিচ্ছে, ন্যায় অন্যায় বোধের চেয়েও আলাদা কিছু। এর নাম মুক্তি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মা বাবা ভাই বোন। আজ তৃতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।